নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে একটা স্মৃতিচারণা করি। সেটা 2010 সালের ডিসেম্বর মাসের শেষ দিক। কয়েক মাস আগে প্রকাশিত হয়েছে মণিশঙ্কর মুখোপাধ্যায় ওরফে শঙ্করের একটি বই, অবিশ্বাস্য বিবেকানন্দ। সেই বইটি আমি পড়লাম। পড়ে আমার ইচ্ছা হয়েছিল যে মণিশঙ্কর মুখোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার নেব। দেখুন, মণিশঙ্কর মুখোপাধ্যায় আগে সংবাদপত্রে, ম্যাগাজিনে অনেক সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু টেলিভিশনে কখনো তাকে দেখা যায়নি। আমার সেই দুর্লভ সৌভাগ্যটি হয়েছিল প্রথমবার 2010 সালের ডিসেম্বর মাসের শেষ দিকে মণিশঙ্কর মুখোপাধ্যায়ের একটি দীর্ঘ সাক্ষাৎকার নেবার, এবং টেলিভিশনে সেটি খুব গুরুত্ব দিয়ে সম্প্রচার করা হয়েছিল। বহু মানুষ দেখেছিলেন। শঙ্কর আমাকে টেলিফোন করে সাক্ষাৎকারটি ভালো হয়েছে এটি জানিয়েছিলেন। ওটাই আমার প্রথম শঙ্করের সঙ্গে সাক্ষাৎ। আগে দু একবার কথা হয়েছে, সেটা পেশাগত সূত্রে। আমি যে সর্বভারতীয় চ্যানেলে ছিলাম, আর শঙ্কর তখন আরপিজি গ্রুপের, সম্ভবত আমৃত্যু তিনি ছিলেন, জনসংযোগ বিভাগের প্রধান। তো ওনার দপ্তর থেকে মাঝে মধ্যেই ফ্যাক্স আসতো। তখন তো মেল টেল হতো না, ফ্যাক্স আসতো, এবং মণিশঙ্কর বাবু ফোনও করতেন কোনো বিশেষ অনুষ্ঠান কভার করে দেওয়ার জন্য। সেই সূত্রে একাধবার কথা হয়েছে তার সঙ্গে টেলিফোনে। কিন্তু প্রথম সাক্ষাৎ আমায় মুগ্ধ করেছিল এবং অসাধারণ সাক্ষাৎকারটা দিয়েছিলেন। এবং আমি সাক্ষাৎকারটা নিয়েছিলাম বইটা পুরো পড়ে। অনেকে আছেন না, বইয়ের ব্লার্ব পড়ে সাক্ষাৎকার নেন। তো আমি এইটুকু অন্তত মেনে চলার চেষ্টা করি, সাক্ষাৎকার যদি কারো নিতে হয় তার সম্পর্কে জেনে নিয়ে, আর তিনি যদি লেখক হন আর যে বিষয় নিয়ে তার সাক্ষাৎকার নিচ্ছে, ধরুন সাম্প্রতিক বই, সেটি আমি পড়ে নিয়ে সাক্ষাৎকার নিই। মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণ বাংলার সংস্কৃতি এবং সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি। আপনাদের আবার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আমার এই ছোট্ট উদ্যোগকে আপনারা আর্থিক সহায়তা করতে পারবেন। দেখুন, 20শে ফেব্রুয়ারি দেশের সর্বোচ্চ আদালতে কি হলো সেটা আপনারা সবাই চিনে গেছেন। এটা নিয়ে আমি আর কোনো চর্বিত চর্বণ করতে চাই না। আমি বলতে চাইছি এর পরে কি হতে চলেছে, হোয়াট নেক্সট। তবে সর্বশেষ পরিসংখ্যানটা দিই আপনাদের। এখনো পর্যন্ত 69 লক্ষ নাম পাকাপাকি ভাবে বাতিল হওয়ার পথে। তার মধ্যে 58 লক্ষ তো প্রথমেই হয়েছিল মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত, খুঁজে পাওয়া যায়নি। তারপর নথি যাচাই করতে গিয়ে 6 লক্ষের উপর বাদ গেছে, এটা নিয়ে কোনো ডিসপিউট নেই। অনুপস্থিত ছিলেন কয়েক লক্ষ। সব মিলিয়ে ফিগারটা ফেব্রুয়ারি মাসের 20 তারিখ সন্ধে পর্যন্ত 68 লক্ষের বেশি, 69 লক্ষের কাছাকাছি। আমি ধরলাম ওটা 69 লক্ষ। তাহলে এখন গোলটা কোথায় বেঁধেছে? প্রায় 51 লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে। তার মধ্যে টু বি রিভিউ বলে রোল অবজারভাররা পাঠিয়েছেন 30 লক্ষ, আর 20 লক্ষ ইয়ারও এইয়ারোরা তাদের ভাগ্য নির্ধারণ করতে পারেননি। সব মিলিয়ে 51 লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে এখনো পর্যন্ত। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধান বিচারপতি এই প্রতিবেদন যখন দেখবেন তখন সেই বৈঠক হয়ে গিয়েছে। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পাল, মুখ্য সচিব, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, কমিশনের সিইও, কলকাতায় কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল, তারা বৈঠক করে সুপ্রিম কোর্টের নির্দেশটা কিভাবে মানা যায় সেটা তারা খতিয়ে দেখবেন। অতিরিক্ত জেলা জজ যারা এখন কাজ করছেন এবং অবসরের গ্রহে চলে গেছেন তাদেরকে নিয়োগ করা হবে, এবং মাইক্রো অবজারভাররা এবং সরকারের আধিকারিকরা তাদেরকে
এই কাজে সহায়তা করবেন এবং তাদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। তৃণমূল এটাকে তাদের জয় বলে দেখাতে চাইছে। কিসের জয়? শেষ পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে যারা সওয়াল করেছিলেন তারা, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তারা বলেছিলেন যে মাই লর্ড, ইয়ারোদেরই কিন্তু নিষ্পত্তির ভারটা দেয়া হোক, কারা ভোটার থাকবেন বা কাদের নাম বাদ যাবেন। মাননীয় বিচারপতিরা কি বলেছেন? আমলাদের, জুডিশিয়াল অফিসারদের মাথায় বসে মাতব্বরি করতে দেব না। তারা যাতে কোনোভাবে অসম্মানিত না হন, মানে জুডিশিয়াল আধিকারিকরা, সেটা নিশ্চিত করার লক্ষ্যই সুপ্রিম কোর্টের। অর্থাৎ ইয়ারও, এই ইয়ারোদের হাতে কিন্তু রইল না কার নাম ভোটার তালিকায় থাকবে, কার নাম ভোটার তালিকায় থাকবে না। তাদের রোলটাও কার্যত হয়ে দাঁড়ালো সহায়কের। মাইক্রো অবজারভাররা অ্যাসিস্ট করবেন কমিশনের পক্ষ থেকে, আর ইয়ারও, এই ইয়ারও বা রাজ্য সরকারের আধিকারিকরাও অ্যাসিস্ট করবেন। অ্যাডভাইজারি ক্যাপাসিটি দুপক্ষেরই, ইয়ারোদের এবং মাইক্রো অবজারভারদের। ফাইনাল কল নেবেন ওই অতিরিক্ত জেলা বিচারক, তারা অবসরপ্রাপ্ত হতে পারেন, কর্মরত হতে পারেন। তাহলে তৃণমূলের হাতে কি রইল? কপিল সিব্বল তার ব্যারিটন ভয়েসে বারবার করে বললেন 28শে ফেব্রুয়ারি তালিকাটা প্রকাশ করতে হবে কমিশনকে, না হলে আনরেস্ট দেখা যাবে। কেন আনরেস্ট দেখা যাবে? আনরেস্ট তো করতে চাইছেন আপনারা, মানে আপনি যাদের ব্রিফ নিয়েছেন, তাড়াহুড়োর মধ্যে করো, বহু বৈধ ভোটারের নাম বাদ গেল, তাই নিয়ে তুমুল হট্টগোল হলো, রাজ্য জুড়ে অশান্তি, তৃণমূল পথে নেমে পড়ল, একটা সার্বিক অরাজকতা সৃষ্টি হবে। বঙ্গেশ্বরী কোকাবাবু রাস্তায় নেমে আন্দোলন করবেন, কমিশনকে তোপ দাগবেন, একটা সার্বিক বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হবে এবং তাতে তারা ফায়দা লুটবেন। বলবেন দেখো এত বৈধ ভোটারের নাম কমিশন বাদ দিয়ে দিয়েছে। এখন কিন্তু কমিশনের হাতেও বিষয়টা নেই, যদিও কমিশন এবং সুপ্রিম কোর্টের নির্দেশিত বা উল্লিখিত ওই 13টি নথিকে সামনে রেখেই অতিরিক্ত জেলা শাসকরা, জেলা বিচারকরা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেসরা, তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন। ওই 13টি নথি যেটা কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যেই নথিগুলোর কথা উল্লেখ করেছে তার বাইরে নয়। খবরের কাগজের কাটিং, প্যান কার্ডের জেরক্স, সাদা পাতা জমা দিয়ে ইয়ারও ফাউন্ড ওকে বলে চালিয়ে দিয়েছিলেন। এআই জেনারেটেড বাবার এপিক কার্ড, এপিক নাম্বারটাও চালিয়ে, এসব তো আপলোড হয়েছে, এগুলো কিন্তু হবে না। তাহলে তৃণমূলের হাতে কি রইল? হাতে রইল পেন্সিল। এবার রাজ্যের শাসক দল কি করবে শুনো। রাজ্যের আইন মন্ত্রীকে তারা বলবে, দিদিমণি বলবেন মলয় এবার তুমি ব্যাপারটা বুঝে নাও। মলয় বাবু চেষ্টা করবেন ইনফ্লুয়েন্স কাটাতে, কিন্তু আমার ধারণা তিনি খুব একটা বেশি সফল হবেন না। কারণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নজরদারি থাকবে এই পুরো প্রক্রিয়াটার উপরে। নিম্ন আদালত নিয়ে অনেকের অভিযোগ থাকে, নিম্ন আদালতের কাজকর্ম নিয়ে অনেক অসন্তোষ আছে। অনেক সময় তারা চাপের মুখে নথি স্বীকার করেন বলেই অভিযোগ ওঠে। সত্য মিথ্যা আমি বলতে পারবো না, ওঠে। কাউকে সঙ্গে সঙ্গে জামিন দিয়ে যায় নিম্ন আদালত, কখনো বা কাউকে জামিন দিতেও চায় না, এসব তো আমরা জানি। কিন্তু আমি এসবের মধ্যে ঢুকছি না, যেহেতু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কারা কারা এই দায়িত্ব পালন করবেন সেটা সবার সঙ্গে আলোচনা করে ঠিক করবেন। এবং আমার ধারণা মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল মহাশয় পুরো বিষয়টার উপর নজর রাখবেন। সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বা বলুন সেই অনুরোধটা কলকাতা হাইকোর্টকে করেছে। অর্থাৎ তৃণমূলের হাতে রইল পেন্সিল। মলয়বাবু চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন যতটা প্রভাব
রাজ্য সরকারের পক্ষ থেকে খাটানো যায় খাটানো, একদম সফল হবেন না আমি এটা বলতে পারছি না, কিন্তু ইয়ারোদের হাতে নিষ্পত্তির ভার থাকলে সাফল্যের যে হার শাসক দল আশা করেছিল তার তুলনায় তাদের এবার সাফল্যের হার নেগলিজিবল হবে। শাসকের উদ্দেশ্যটা কি ছিল? এমন একটা পরিস্থিতি করো, সার্বিক অরাজকতা, বন্ডুল হবে এসআইআর, তখন তারা আদালতে গিয়ে বলবে যে মাই লর্ড, এই তো অবস্থা, কমিশন ঘেঁটে ঘ করে দিয়েছে, সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার উপক্রম, নির্বাচন করতে হবে। তাহলে 2025-এর ওই জানুয়ারি মাসে যে তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকায় ভোট হোক, সেই গুড়েও বালি। 28শে ফেব্রুয়ারি দেখুন কমিশনের অনেক কাজ হয়ে গেছে, ধরুন 95% কাজ তো হয়ে গেছে, সেই তালিকা কমিশন প্রকাশ করে দেবে, তারপর সাপ্লিমেন্টারি তালিকা করবে, মনোনয়নপত্র জমা দেওয়া পর্যন্ত তো তালিকা প্রকাশ করা যায়, তো অসুবিধা নেই। এটাকে আমি পূর্ণাঙ্গ তালিকাও বলছি না, কিন্তু যতটা কাজ কমিশনের হয়েছে সেই তালিকাটা তারা প্রকাশ করে দেবে। আমি ফেব্রুয়ারি মাসের 20 তারিখে সন্ধ্যে 6টায় একটা প্রতিবেদন করেছিলাম, জল ক্রমশ গোলা হচ্ছে। যখন প্রতিবেদন আমি রেকর্ড করি তখন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসেনি। আমি কিন্তু বলেছিলাম যে 28 তারিখ কিন্তু কোনো অবস্থাতেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে না, সেটাই হয়েছে। 28 তারিখে যে তালিকাটা প্রকাশ হবে সেটা কিন্তু অসম্পূর্ণ তালিকা। ধরুন 95% কাজ হয়েছে, সেই 95%-এর নাম প্রকাশ হবে, কিন্তু বাকি 5%-এর নাম তো হচ্ছে না, সেগুলো সাপ্লিমেন্টারি তালিকাতে প্রকাশ হবে। অর্থাৎ সেটাকে পূর্ণাঙ্গ তালিকা বলা যায় না। পূর্ণাঙ্গ তালিকা তখনই আমরা বলতে পারবো যখন কমিশন বলবে যে এসআইআর এর কাজ শেষ হয়েছে, যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকাকে তারা অনুমোদন দিয়েছে, সুপার চেকিং যাই বলুন সব টপ করে এটা একদম নির্ভুল তালিকা, এখানে কোনো বিদেশি ভোটার নেই, কোনো মৃতর নাম নেই, যারা ভারতীয় বয়স হচ্ছে ভোটদানের তাদের নামই আছে। কি পেল তৃণমূল? এসআইআর বন্ধ করতে গিয়েছিল, পারল না। 2025-এর জানুয়ারির ভোটার তালিকা দিয়ে ভোট করাতে চেয়েছিল, সেটাও পারল না। ইয়ারোরাই নিষ্পত্তি করবেন সেই দাবিও তুলেছিল, সেটাও হলো না। বিচারপতিরা বলে দিলেন যে আমলাদের, জুডিশিয়াল অফিসারদের মাথার উপর বসে খবরদারি করতে আদালত দেবে না। অর্থাৎ ইয়ারোদের কাজ মাইক্রো অবজারভারদের মতোই, ওই আপনার অ্যাডভাইজারি বা অ্যাসিস্ট্যান্সের রোল, আর কিচ্ছু নয়। পুরোটাই অতিরিক্ত জেলা বিচারক, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যায়ের যারা থাকবেন, মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতি যেভাবে তাদেরকে নিয়োগ দেবেন তারা করবেন, তারা দায়বদ্ধ থাকবেন, এবং কমিশন সেটাকে মেনে নেবে, আমরাও মেনে নেব। তৃণমূলের হাতে তো পেন্সিল, কিচ্ছু নেই। এত তামঝাম, এত আইনজীবী, কোটি কোটি টাকা খরচ, পেলেনটা কি? পেন্সিল ছাড়া তো কিছু পেলেন না। ইতিমধ্যে 70 লক্ষ নাম প্রায় বাদ গেছে। আমি প্রথম থেকে বলে আসছি 85 লক্ষ থেকে 95 লক্ষ নাম বাদ যাবে। তাহলে পশ্চিমবঙ্গে 7,63,00,000 ভোটারের মধ্যে 95 লক্ষ নাম যদি বাদ যায়, 13-14% নাম বাদ গেল। এটা শাসক দলের পক্ষে অতীব বিড়ম্বনার কারণ। সেই জন্য বারবার তারা বলছে ওই 2025-এর জানুয়ারিতে যে তালিকা কমিশন প্রকাশ করেছিল সেই তালিকা দিয়েই ভোট হোক। তবে দেখুন, খোকাবাবু এবং বঙ্গেশ্বরী নতুন করে যে কোনো ষড়যন্ত্রের জাল বুনবেন না, সেটা আমি বিশ্বাস করতে রাজি নই। যেন তেন প্রকারেণ অবৈধ ভোটারদের নাম তালিকায় রাখতে তারা চাইবেন, কারণ এটাই তাদের ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে তাদের সমূহ বিপদ। মলয় ঘটক ইতিমধ্যেই আসনে নেমে পড়েছেন আমার যা ধারণা। আমি পরে মলয়বাবুকে ফোন করব, বুঝতে চাইব কতটা কি বলবেন জানি না, দেখা যাক, ট্রাই করতে তো অসুবিধা নেই। এখন মলয়বাবু
উপর গুরু দায়িত্ব দিয়ে দিয়েছেন বঙ্গেশ্বরী। মলয়বাবু যদি সসম্মানে উত্তীর্ণ হন, তিনি বঙ্গেশ্বরীর বিরাট গুডবুকে চলে যাবেন, খোকাবাবুর বিরাট গুডবুকে চলে যাবেন। যদি মলয়বাবু ব্যর্থ হন, তখন মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই রে রে করে নেমে উঠবেন মলয়বাবুর মুন্ডপাত করতে। এগুলো আমাদের দেখতে হবে। তবে এটুকু জেনে রাখুন, তৃণমূলের মুখ পুড়ল, রাজ্য সরকারের মুখ পুড়ল। যে প্রত্যাশা নিয়ে তারা সর্বোচ্চ আদালতে গিয়েছিল, একটা প্রত্যাশা পূরণ হয়নি, একটা না। আপনারা মিলিয়ে দেখুন, আমি তো কোনো কল্পকাহিনী বলছি না, একটা প্রত্যাশাও পূরণ হয়নি। এসআইআরও বাতিল হলো না, 2025-এর তালিকাতেও ভোট হলো না, ইআরওদের খাতে নিষ্পত্তির ক্ষমতা রইল না, তাদের রোলটাও অ্যাডভাইজারি পর্যায়ে চলে গেল। তাহলে হাতেটা রইল কি? আর 95 লক্ষ নাম যদি বাদ যায়, তৃণমূল কংগ্রেসের নির্বাচনের ভরাডুবি হবে না এমন কোনো গ্যারান্টি কেউ কি দিতে পারে? অতি বড় তৃণমূলের সমর্থকও কি দিতে পারেন? এক ধাক্কায় 95 লক্ষ নাম যদি বাদ যায় ভোটার তালিকা থেকে, সেটা তৃণমূলের পক্ষে চরম বিড়ম্বনার কারণ। প্রতিবেদন শেষ করব। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই ইতিহাস আপনারা সবাই জানেন, তো নতুন করে এসব বলার তো কোনো দরকার নেই। আমার প্রত্যেক দর্শক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব কি, তাৎপর্য কি সেটা জানেন। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদাও দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছিল। তবে 2026-এর 21শে ফেব্রুয়ারির তাৎপর্য অন্য। বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গে, যেখানে শাসক দল ন্যারেটিভ তৈরি করছে বাংলা আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত, ভাষা সন্ত্রাস হচ্ছে। যদিও নো টেকার্স, বাংলায় কথা বললে কেউ আক্রান্ত হচ্ছে না। বহু মানুষ পশ্চিমবঙ্গ থেকে কাজের সূত্রে বাইরের রাজ্যে আছেন, সেখানকার মানুষের সঙ্গে মিশে গেছেন, সামাজিক সম্পর্ক তৈরি হয়েছে, বৈবাহিক সম্পর্ক তৈরি হয়েছে, উৎসবে আনন্দে বিষাদে সবাই সবার সঙ্গে থাকেন। যেটা হয়েছে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি হয়েছে। সেটা কিন্তু ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের বাঙালিদের প্রতি নয়, কলকাতার বাঙালিদের প্রতি নয়। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ক্ষেত্রে কিছু ভুল হয়েছে, কারণ বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বাংলায় বলে, আমরাও বাংলায় কথা বলি। ডিস্টিংগুইশ করতে কোনো ভুল হয়েছে। তার মানে এই নয় ভাষা সন্ত্রাস হয়েছে, বাংলা ভাষা আক্রান্ত হয়েছে। আজকে যারা ভাষাবিদ আছেন তাদের কাছে আমি জানতে চাই, শুভ নন্দনটা কোন ধরনের বাংলা? বাংলা ব্যাকরণ কি এর কোনো স্বীকৃতি দেয়? কারণ মনে হলো তিনি একটা শব্দ বাজারে ছেড়ে দিলেন, সবাই সেটাকে নিয়ে ধন্য ধন্য করতে লাগলো, এটা কি বাংলা ভাষা? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই প্রশ্নগুলো খুব প্রাসঙ্গিক। কথা বলেছিলাম অমিতাভ দত্তের সঙ্গে, তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং একই সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনাও করেন। কি বললেন অমিতাভ বাবু, শুনেন। অমিতাভ দা, বাংলা আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত এই আবহে 2026-এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভোটের বছর, শাসক দলের ন্যারেটিভ, সেই প্রেক্ষিতে আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ? আজকে 21শে ফেব্রুয়ারি, ইতিহাস একটু পিছনে চলে যেতে হবে। আজকের দিনটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটাকে দীর্ঘদিন ধরে বাংলা ভাষা দিবস হিসেবে পালন করে আসা হচ্ছিল। 1952 সালে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নেমে আসে, মূলত তারাই নেমে আসে যখন তৎকালীন পাকিস্তান সরকার পাকিস্তানের ভাষা উর্দু হিসাবে তারা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের দাবি ছিল যে বাংলাকেও তাদের জাতীয় ভাষা হিসাবে গ্রহণ করতে হবে। 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত 19-20 বছর ধরে রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে একটা ভাষার স্বীকৃতির জন্য একটা রাষ্ট্রের জন্ম হয়। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সৃষ্টির ইতিহাস।
যেখানে আজকে বাংলা ভাষা নিয়ে আমরা কথা বলছি। হুম, এরপরে বাংলাদেশ সৃষ্টির পরে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, মানে যেটা বাংলাদেশ হলো এবং এই বাংলা, উভয়ের বাঙালিরাই এই দিনটিকে বাংলা ভাষা দিবস হিসাবে পালন করতে। 1999 সালে ইউনেস্কো এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। হুম, এটা হলো এর ঐতিহাসিক পটভূমি। হুম, আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ভাষা সম্পর্কে যখন আলোচনা করতে হয়, তখন এই অধুনা বাংলাদেশের যে নির্বাচন হলো, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে ওখানকারই একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি বলছিলেন যে আমাদের দুটো সত্তা, একটা বাংলাদেশি সত্তা, একটা বাঙালি সত্তা। এই বাঙালি সত্তায় পশ্চিমবাংলা এবং পূর্ববঙ্গের মানুষ এক। এই বাঙালি সত্তাটা যদি দেখেন, হুম, আমাদের যত মিল বাংলাদেশের লোকের সাথে, ততটাই অমিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে, আবার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে মিল হচ্ছে ভারতীয়ত্ব নিয়ে। হুম, আজকে বাংলা ভাষা পূর্ববঙ্গের মানুষ অথবা বাংলাদেশের মানুষ তারা আঁকড়ে ধরে একটা রাষ্ট্র গঠন করেছে। পশ্চিমবাংলার বাঙালি যারা বাংলা ভাষী, তারা যদি এই বাংলা ভাষা মাতৃভাষা যদি তারা উদ্ভাবন না করতে পারে এবং ভারতবর্ষের মানুষ যদি এই জাতিসত্তাকে স্বীকৃতি না দেয়, তাহলে আমি মনে করি বাংলা ভাষা এবং বাঙালি জাতি ভারতবর্ষে আগামী দিনে অস্তিত্বের সংকটে পড়বে। এটা খুব নির্দিষ্ট। হুম, দ্বিতীয় ব্যাপার হচ্ছে, পৃথিবীর বুকে কোনো ইতিহাস নেই যেটা ভাষার উপর ভিত্তি করে একটা দেশ তৈরি হয়েছে, ভাষার উপরে, ভাষার আন্দোলনের উপর ভিত্তি করে। ইংরেজি ভাষা পৃথিবীর বহু দেশের ভাষা, গ্রেট ব্রিটেনের ভাষা, আমেরিকার ভাষা, কানাডার ভাষা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নোন কান্ট্রিজ, স্প্যানিশ, স্পেনের ভাষা ইত্যাদি ইত্যাদি। সেটা আবার আর্জেন্টিনারও ভাষা, ব্রাজিলের ভাষা, কলম্বিয়ার ভাষা ইত্যাদি, এগুলো চলেছে। আবার যদি আপনি দেখেন, চীনের 140 কোটি জনসংখ্যা, তাদের একটা ভাষা মান্ডারিন ভাষা। ভারতবর্ষে বিভিন্ন ভাষার মানুষ, তারা তাদের ভাষার অস্তিত্ব নিয়ে, মর্যাদা নিয়ে তারা বাঁচবে। আজকে বাংলাভাষী মানুষের কাছে এটা একটা বিপর্যয় বলে আমি মনে করি, চ্যালেঞ্জ, যে আমি ভারতের কোনো জায়গায় যদি বাংলায় কথা বলি, তাহলে আমাকে বাংলাদেশী হিসাবে চিহ্নিত করা হবে। আমাদের এই জাতিসত্তাটা, আরেকটা কথা বলে দেওয়া খুব জরুরি। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখেছি, যখন আমি প্রথম ছাত্র ছিলাম, পশ্চিমবাংলার বাইরে পড়াশোনা করতে গেছিলাম, আমি গিয়ে দেখলাম বিহারি বলে কোনো জাতি নেই, ইউপি বলেও কোনো জাতি নেই, মধ্যপ্রদেশে কোনো জাতি নেই, এমনকি মারাঠি জাতি নেই যারা মারাঠি অস্মিতার কথা বলে। আমি মহারাষ্ট্রে ছিলাম, হুম, সেখানে দলিত আছে, সেখানে ব্রাহ্মণ আছে, সেখানে ভূমিয়ার আছে, সেখানে কায়স্থ আছে। কিন্তু বাংলা, আমরা চিরকাল বাঙালি, কিন্তু আমরা জাতপাত ধর্মের মধ্যে আমরা আবদ্ধ থাকিনি। আজকে বাঙালিত্বটা কিন্তু ভারতীয়ত্ব, কিন্তু ভারতীয়ত্বটা কিন্তু বাঙালিত্ব নয়। এই জায়গায় সেটা ক্ল্যাশ করে যাচ্ছে। সুভাষচন্দ্র বোস বাঙালি নেতা ছিলেন না, তিনি সারা পৃথিবীর স্বাধীনতাকামী মানুষের নেতা ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় কবিতা লিখে গেছেন, গান লিখে গেছেন, কাব্য রচনা করে গেছেন। তিনি কিন্তু বাঙালি কবি নন, তিনি বিশ্বকবি। আবার বিবেকানন্দ বাঙালি সন্ন্যাসী নন, তিনি কিন্তু ভারত সন্ন্যাসী। তাহলে বাঙালির ব্যক্তিটা ভারত, কিন্তু ভারতের ব্যক্তি যদি বাংলায় এসে থমকে যায়, তাহলে বাঙালি জাতি কিন্তু ভারতের বুকে অস্তিত্বের সংকটে থাকবে। আর যদি বাংলা ভাষা টিকে থাকে, তাহলে যারা সংগ্রাম করে এসছে তারাই সংগ্রাম করে টিকিয়ে রাখবে। থ্যাংক ইউ অমিতাভদা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.